3-4 পুরুষের বসত বাড়ি সুবীর বোসের, বাড়ির সংলগ্ন বাগানে নানা গাছগাছালি ভর্তি। শহরের এমন জিটি রোড থেকে 100 মিটারের মধ্যে 30 ফুট রাস্তার ধারে এত বড় বাড়ির মূল্যই আলাদা। পূর্বপুরুষদের স্মৃতি জড়িত প্রাচীন ঐতিহ্য আভিজাত্যের আবেগ ছিলই, সঙ্গে নানান গাছ আম জাম পেয়ারা লিচু কাঁঠাল, শুধুমাত্র গাছ পাকা ফলের খাওয়া স্বাদ নয়। ফল বিক্রি করে নগদ কাঁচা টাকার মোহ, সঙ্গে পাতি লেবু, সজনের শাক, ফুল ডাঁটা, কাঁচকলা, মোচা থোড়, কাঁচা আম, বড় বড় থোকা থোকা লিচু, ইচড় নানান ধরনের শাক সবজির চাহিদা পূরণে সংসারে অনেক আর্থিক সাশ্রয় হয়। এই সব কারণেই পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট দূরে থাক সুবীর এ বাড়ির কোনো সংস্কার করত না। প্রতিবেশীরা বলতো এ বাড়িতে ভূত আছে। বাগানের গাছপালার ঝোপঝাড়ে নানান প্রজাতির সব রাত পাখির ছলে অতৃপ্ত আত্মাদের ভিড় জমে। গভীর রাতে তাদের কোলাহল, আনাগোনা বেড়ে যায়। আজ 5-6 দিন হল সুবীরের মাথায় আসছে না, তার সদরের দরজার চৌকাঠ সামনে রাতে কে বা কারা টুকটাকের মতো কিছু রেখে যাচ্ছে। প্রথম দিন সে এটা খেয়ালি করে নেই। কলা পাতার উপর সিঁদুর মাখানো ছাড়ানো কলা, শোল মাছের কাটা মাথা, ধুতরা ফুলের বীজ, ডুমুর আর হরতকি, লাল জবা ফুল, সবকিছুই সিঁদুর ঘিতে গুলে জবজবে লাল করে রেখে যাচ্ছে। তবে কি কোনো ডাইন না কালাজাদু জানা কোনো দুষ্ট মানুষের কাজকে হতে পারে ভাবতে থাকে সুবীর। এসবের খুব বেশি মান্যতা বা বিশ্বাস সুবীরের নেই। প্রথম দিন আচমকাই ওই কলা পাতার টুকটাকের বিবিধ সামগ্রীর উপর পা দিয়ে দবিয়ে দিয়েছিল। এরপর তার কেমন অস্বস্তি লাগে। নিকট প্রতিবেশী অরুণ দার পরিচিত এক গণক, যিনি হাত কপাল এই সব দেখে ভাগ্য গণনা করেন, মাদুলি তাবিজ দেন, বাস্তুবিদ্যার শুভ অশুভ প্রভাবের উপর পরামর্শ দেন। অপদেবতা বা ডাইনির অশুভ দৃষ্টি কুপ্রভাব পড়লে এই সব দোষ প্রতিকার করতেন। সুবীরের ধারণা এসব ধান্ধা বুজরুকি মানুষ ঠকানোর ব্যবসা। তার দীর্ঘ দিনের ঘনিষ্ঠ প্রতিবেশী অরুণদাকে এই সব টুকটাক বিষয়ে বলেছিল। অরুণের পরামর্শে এদিন সুবীর গণক প্রতাপের কাছে গেছিল, একেবারে নিরুপায় হয়ে। 10 টাকা আগাম ফি দিয়ে সুবীর ডাক্তার দেখানোর মতো গণকের কাছে নাম লিখিয়েছিল। ওই গণক বাবার নাম প্রতাপ মুকুটে বিস্ময়করভাবে বললেন, আপনি ভীষণ বিপদে পড়েছেন, এভাবে কেউ ফাঁদে পা দেয় না। ওনার থেকে কথাটা শোনার পর আমি ভাবলাম, কি করে জানল এসব টুকটাকের কথা। প্রায়ই 4 কিমি দূরে এই জ্যোতিষীর চেম্বার, কিসের ফাঁদ সেটা উনি বলেনি, তবে সতর্ক করেছেন। জ্যোতিষী বললেন আর দুবার যদি এই ফাঁদে পা দেন, আপনার মৃত্যু নিশ্চিত। একবারের ফাঁদে পড়ার বিপদ কতটা সেটা উনি খুলে বলেনি। আজ 4-5 দিন হয়েছে এমন করে টুকটাকের ফাঁদ কে পাচ্ছে। সদরের দরজা খুলে সারা রাত বসা সম্ভব নয়। ঘর থেকে কেন, দোতলার বারেন্দা থেকেই সদরের দরজার বাইরে কে কি করছে দেখা সম্ভব নয়। উঁচু প্রাচীর ঘেরা এই বাড়ির বাইরে সদর না খুললে তো রাস্তার কিছুই দেখা যায় না। রাতের কোন ফাঁকে কেই বা এই সব টুকটাক করছে বোঝা দুষ্কর। তবে কাছের মানুষ সন্দেহ নেই, সুবীর নিশ্চিত। গণক প্রতাপের পরামর্শ মতো দ্বিতীয় দিন থেকে সদরের দরজার কপাট খুলে বালতি ভর্তি জলে গোবর গুলে ওই কলা পাতাসহ টুকটাকের সামগ্রী, গোবর গুলা বালতির জলের ধাক্কায় দরজার চৌকাঠ থেকে সরিয়ে পাশের ড্রেনে সুবীর ফেলে দিচ্ছিল। সুবীর এ কদিন একাই বাড়িতে। সুবীরের স্ত্রী 2 ছেলেমেয়েদের নিয়ে গ্রীষ্মের ছুটিতে বাপের বাড়ি গেছিল। এখন ছেলে মেয়েদের স্কুলে ছুটি, আর প্রাইভেট টিউশন নেই। ক্লাস 4 আর 6 ছেলে মেয়ের পড়াশোনা। বোর্ডের বাংলা মিডিয়াম সিলেবাস। শিক্ষিত বাবা মা, তাই পড়াতে অসুবিধা হয় না। সুবীর শহরের নিকট একটি গ্রামীণ এলাকার ব্যাংক শাখায় করণিকের কাজ করে। তার ছুটি নেই। দুপুরে ব্যাংকের ক্যান্টিনে ভাত খেত, রাতের জন্য অফিস থেকে ফেরার সময় বাজার থেকে রুটি তরকারি কিনে বাড়ি ফিরতে অন্ধকার হয়ে যেত। কোনো সমস্যা ছিল না। বসে বসে ঘরে টিভি দেখা চলত রাত 10:30 অবধি, ভালোই তার সময় কাটত। তারপর খেয়ে দিয়ে সময় মতো শুয়ে ঘুমানো। মাঝখান থেকে কৃপণ সুবীরের সংসারের খরচ সাশ্রয় হচ্ছিল। দিনের পর দিন একজন মানুষ সে যাই হোক খেয়ে চালিয়ে নেয়। সংসারে 4টে মানুষের খরচ ঢের বেশি। সুবীরের বাড়ির পাশের রাস্তার বিপরীত দিকের নিকট প্রতিবেশী অরুণ হাসপাতালে কি একটা কাজ করে, খুলে বলতো না। যার সাথে সুবীরের সম্পর্ক খুবই ভালো। টুকটাকের বিষয়টা সুবীর প্রথম দিনেই অরুণকে খুলে বলেছিল। তার পরামর্শেই গণক প্রতাপের সাথে সে যোগাযোগ করে, পরামর্শ চায়।
অরুণের দোতলা ঘরের জানালা থেকে সুবীরের দরজার স্পষ্ট দেখা যায়। কে এই সব টুকটাকের দুষ্কর্ম করছে তা দেখার জন্য রাত জেগে বসার প্রস্তাব প্রতিবেশী অরুণদা দিল। 1-2 দিন নয়, 4 দিন। আর সহ্য করবে না। শুধুমাত্র প্রস্তাবই নয়, অরুণদা সুবীরের সঙ্গেই রাত জেগে কেসেও দুষ্ট মানুষ চিহ্নিত করতে চান। না হলে আগামী দিন এমন কাণ্ড তার বাড়ির সামনেও কেউ করতে পারে। তবে রাত জেগে বসে থাকাই সার। সেদিন সারা রাত জেগে কোনো মানুষের দেখা নেই, অথচ এক সময় ভোরের দিকে তাদের নজর এলো কলা পাতার উপর টুকটাকের সামগ্রী সহ রাখা আছে সুবীরের সদর দরজার চৌকাঠে ঠিক উপর। দুজনে ভাবতে থাকে এটা কি তবে মনে হয় ভৌতিক কাণ্ড। প্রতাপ গণক বললেন, রহস্যজনক। তবে ভৌতিক কাণ্ড এই মুহূর্তেই সেটা বলবো না। সেদিনের রাতে সুবীরের বাড়ি ছিল জনশূন্য। সুবীর প্রতিবেশী অরুণদার বাড়ির দোতলার ঘরে জানালায় বসে টুকটাকের কে অপরাধী তার পর্যবেক্ষণ করছিল। পরের দিন সুবীর রাতে দোতলার তার ঘরে একা শয়ন তো করল, কিন্তু থাকতে পারছিল না। এক অস্বস্তিকর গা ছমছমে ভাব। গ্রীষ্মের সময় জানালা খোলা, চাঁদনি রাত, গুমোট গরম, ফ্যানের হাওয়া গায়ে যেন আগুনের হলকা লাগছিল। একটা পচা গন্ধ। অলস আধঘুম চোখে মাঝে মধ্যেই মনে হচ্ছিল কিছু যেন আবছা ছায়া মূর্তি বা আর কিছু বাইরের দিকে খোলা পুবের জানালায় সহসা দেখা যাচ্ছিল, আবার মুহূর্তেই অদৃশ্য হচ্ছিল। ছাদে যেন ভারী কিছু চলাফেরা, আনাগোনার শব্দ। চরম একটা ভয় তাকে গ্রাস করেছিল। কেউ যেন নিচে ঘর খোলাখুলি করছে। সুবীর চুপচাপ খানিকক্ষণ ঘুমানোর চেষ্টা করলেও ঘুম ছিল না। মরিয়া হয়ে ঘরের মধ্যেই রাখা নিরাপত্তার কারণে লোহার রডটা প্রায় 6 ফুট মতো লম্বা। বছর 42-এর শক্তপোক্ত সুবীর হাতে মজবুত করে ধরে আচমকাই শোবার ঘরের দরজা খুলে দোতলার দক্ষিণের বারান্দায় বের হল। রাত তখন 12:30। বারান্দা নিঝুম নিস্তব্ধ, চাঁদনি আলো, বাগানের গাছের আড়ালে রহস্যঘন আলো আধার পরিবেশ, হালকা দক্ষিণ বাতাস, গাছের পাতা নড়াচড়া, আলো ছাড়া যেন নেচে নেচে খেলে বেড়াচ্ছিল সারা উঠানে। পচা গন্ধের তীব্রতা ঘরের মধ্যে এতটা অনুভব হচ্ছিল না। বাড়িতে এই রাতে তার থাকতেই ভরসা হচ্ছিল না। দ্রুত নিচে নেমে এসেছিল। একতলার বারান্দার সংযোগ সিঁড়ির কপাট আচমকাই খুলেছিল। ঠিক সিঁড়ির পাশে কিছু যেন পড়ে আছে। সাদা কাপড়ে ঢাকা, মানুষের সব না আর কিছু। এই পর্যবেক্ষণ করার মতো সাহস সুবীরের ছিল না। দূরে আধার থেকে বিড়ালের করুণ কান্না যেন পরিস্থিতিকে আরও ভয়ার্ত করেছিল। আবার দোতলার বারান্দার চলাফেরার শব্দ, ঘরের কপাট ধাক্কাধাক্কির মতো কিসের আওয়াজ। এই তো নামলাম, কিছুই তো নজরে পড়েনি। কোনো ভৌতিক কাণ্ড হচ্ছে নাকি? চরম মানসিক বিভ্রান্ত, একাকিত্ব, দুর্বল মন। পড়ি কি মরি, এইভাবে ভয়ে দৌড়ে সদরের দরজার দিকে গেল। কোনো রকম দরজার খিল খুলে সুবীর বাড়ির বাইরে এসে তার নিকট প্রতিবেশী রাস্তার উল্টো দিকে অরুণদার বাড়ির দরজার কড়া খুব জোরে নাড়াচ্ছিল। এত রাতে এমন কড়া নাড়া ঠিক নয়, কিন্তু তার যা পরিস্থিতি, চিৎকার করতে গেলে গলার আওয়াজ বের হচ্ছিল না। সুবীর তার বাড়ির ভিতর থেকেই একটা বিকট গঙ্গানির আওয়াজ শুনতে পেল। আর অরুণ বা নিকট কোনো অন্য প্রতিবেশীদের ভরসা সাহস পেল না। সবাই ছিল এত রাতে গভীর নিদ্রামগ্ন। বিকট শব্দের আওয়াজ যেন ক্রমে বাড়ছিল আর এগিয়ে আসছে। আর অপেক্ষা করেনি, সুবীর দৌড়ে পাড়া ছেড়েছিল। সদরের দরজার কপাট হাট করে খোলা ছিল। এই গভীর রাতে ভিন্ন পাড়ার তার এক বন্ধুর বাড়িতে অনেকক্ষণ ডাকাডাকি করে আশ্রয় পেল। তার মনে এতটাই ভয় ছিল, ওই রহস্যজনক সাদা কাপড়ে ঢাকা তার বাড়ির নিচে বারান্দার সিঁড়ির পাশে পড়ে থাকা বস্তুটি মনে হচ্ছিল হয়তো ভূত, যে এই বিকট আওয়াজ করে তাকে আক্রমণ করতে আসছে। তাই বন্ধুর বাড়ি আশ্রয় পাওয়ার আগে অবধি ভয় প্রাণ ওষ্ঠাগত মনে হচ্ছিল, এই বুঝি কিছু ভূত বা অশরীরী তাকে আক্রমণ করবে। খুব সকালেই বন্ধুকে নিয়ে বাড়ি এসে দেখল আজ আর বাড়ির সামনে টুকটাকের সামগ্রী সহ সিঁদুর মাখা কলাপাতা নেই। তার নিজ হাতে রাতে খোলা সদরের দরজার এখন কপাট লাগানো। চাবি বা খিল ছিল না, শুধুমাত্র সদরের কপাট ঠেসানো ছিল। সদরের কপাট ঠেলতেই খুলে গেল। দেখল আজ বাড়ির ভিতরের দিকে ঠিক সদর দরজার সামনে সেই সব টুকটাক সামগ্রী একই কৌশলে রাখা। একটু নিচের বারান্দার দিকে এগুতেই নজরে এলো এক অজানা মানুষের মৃতদেহ। সিঁড়িতে উঠার বাম পাশে একতলার বারান্দায় পড়েছিল, সাদা কাপড় ঢাকা। রাতে সুবীর এটা নজর করেছিল, তবে মানুষের সব ঠিক বোঝেনি। সব ঘরের দরজার কপাটগুলো খোলা, দোতলার তাদের শয়ন কক্ষে। আলমারি ভাঙ্গা,
সব কিছু লণ্ডভণ্ড, কাপড়, শাড়ি, ব্লাউজ, পোশাক পরিচ্ছদ এলোমেলো, কিন্তু কিছু চুরি হয়নি। এখন ওখানে রক্তের দাগ আর পচা একটা দুর্গন্ধ তখনও সারা বাড়ি ঘরে বিরাজ করছিল। পুলিশকে খবর করলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল। তাকে থানায় ডেকে জেরা করল। বহুক্ষণ আবার ডাকলেই আসতে হবে এমন বন্ড করে ছাড়া পেল। নাম, পেশা, কর্মস্থল সব জানার পর সুবীরকে পরামর্শ দিল, আপাতত ওই বাড়িতে থাকবেন না, তবে আমরা কদিন নজরদারি রাখব। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে মৃতদেহ ব্যক্তির খুনের সময় গতকাল সন্ধ্যা বা প্রথম রাতে 9টার মধ্যে। পাশের প্রতিবেশী অরুণ জানালো, গতরাতে তারা কোনো বিকট শব্দ পায়নি। ডাকাডাকি বা দরজার কপাটে ধাক্কাধাক্কি তারা শুনতেই পায়নি। যদিও অনেক রাত অবধি অরুণ জেগেছিল। একটা রহস্য খুন আর ঘরের দরজা ভেঙে আলমারির চাবি খুলে সর্বস্ব লুট, এই মর্মে সুবীর একটা এফআইআর স্থানীয় থানায় করেছিল। সুবীরের এই পরিস্থিতিতে বাড়িতে থাকা সম্ভব ছিল না। গণক প্রতাপের কাছে গেলে তিনি বললেন, আপনার আয়ু সংকটে, শহর ছেড়ে এখনই অন্য স্থানে আশ্রয় নিন। অতৃপ্ত ক্ষোভিত আত্মার কুদৃষ্টি, সংসারে চরম অশুভ লক্ষণও, অমঙ্গলের প্রভাব। সুবীর আর সাহস পায়নি, এ বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করা নিরাপদ নয়। শহরের অন্য প্রান্তে কোনো ঘর ভাড়া থাকার সাহস ছিল না। কিন্তু তার ছেলেমেয়েরা এই শহরের স্কুলে পড়ে। নবীন তখন ব্যাংকের চাকরির সূত্রে শহর থেকে একটু দূরে একটি গ্রামীণ শাখায় কর্মরত। ওই গ্রামে একটি ঘরও ভাড়া পেয়েছিল কম ভাড়া। আরও 2 ঘর ভাড়াটিয়া ভাড়া বাড়িতে থাকে। ভূতের ভয়, একক নির্জন বাড়ির মতো প্রতিকূল পরিবেশ নয়। রাতের নির্জনতা আর নানা গাছপালার তার শহরের বাড়িটা দিনে যত মনোরম হোক, রাতের পক্ষে একটু ভয়ার্ত পরিবেশ। বাল্যকাল থেকেই এই পরিবেশে সুবীর মানুষ, তাই তার কিছু মনে হতো না। আর তার ছেলেমেয়েরা জন্ম থেকেই অভ্যস্ত, তাই তাদের এসব বন ঝোপ, রাতে আলো আধার পরিবেশ গা শোয়া হয়ে গেছিল। স্ত্রীও দীর্ঘ 17 বছর এই গৃহের বধূ। বিয়ের সময়কালে শ্বশুর শাশুড়ি জীবিত ছিলেন, তাই তার একাকিত্ব বা ভয়ের কোনো সমস্যার কারণ ছিল না। দীর্ঘদিন শহরের বাইরে ভাড়া থাকায় সুবীরের এমন শহরের বাড়ি যতই পূর্বপুরুষদের ভিটা হোক, ভুতুড়ে আবার মৃত মানুষের দেহ। বিভীষিকামো সেই রাতের কথা সুবীর ভুলতে পারছিল না। আরও 3 বছর পার হয়েছিল। সুবীরের চাকরিস্থল এই গ্রামেই। তার ব্যাঙ্গে স্কুল শিক্ষকদের বেতন হয়। এই সুপারিশ যোগাযোগে গ্রামের স্কুলেই ছেলে মেয়েদের ভর্তি করেছিল। ভেবেছিল এবার ধীরে সুস্থে ওই শহরের বাড়ি বিক্রি করে যা টাকা পাবো, ওই টাকাতে কলকাতায় এক ভালো পরিবেশে একটা ফ্ল্যাট কিনতে পারব। কিছু সঞ্চয়ও থাকবে। একক গৃহে যেমন তার ভীতি, তেমন পুরন কোনো ফ্ল্যাট কিনতে রাজি নয়, যদি কোন রহস্যের কারণে ওই ফ্ল্যাট বিক্রি হয়। আর সে ফ্ল্যাট কোনো পূর্ববর্তী ভৌতিক রহস্য থাকে। একদা ভূতপ্রেত আস্থা বিশ্বাসহীন সুবীর এখন খুব ভূতপ্রেত অপদেবতা বিশ্বাস করে। একা তাই আর বাড়িতে থাকতে পারে না। বউ বাচ্চাদের আর গরম ও পুজোর ছুটিতে শ্বশুর বাড়ি পাঠিয়ে আর্থিক লাভ দেখে না। ছেলেমেয়ে বড় হচ্ছিল, পড়ার চাপ বাড়ছিল। গ্রামের অনামী স্কুল চেয়ে শহরে নামী স্কুলে পড়ানোর শখ। বাড়িঘর বেচে কলকাতার দিকে তার বসবাসের ইচ্ছা। কিন্তু সমস্যার কারণ, তার 2-3 বছরের পতিত বাড়ির খদ্দের হয় না। গাছ ঝোপ ঝাড়ে ভরা হানাবাড়ি যেন। ফলমূল কিছুই পেত না। গাছপালা কাটলে নাকি অতৃপ্ত আত্মারা রুষ্ট হবে, যার ফলে তার ও পরিবারের অন্যদের চরম অঘটন, সর্বনাশ নিশ্চিত। গণকের সতর্কতার ভয় ছিল। সুবীরের দীর্ঘদিনের পূর্বপুরুষের বসত বাড়ি, ভূতের বাড়ি প্রচার হয়েছিল। কোনো খদ্দের পাশাপাশি বাড়িতে যখন এ বাড়ির বিষয়ে খোঁজ খবর নিতে আসত, তিলকে তাল করত। রাতে নাকি এ বাড়িতে ভূতের আসর বসে। এ বাড়ির ঘরে ঘরে ভূত, আর মাঝে মধ্যেই রাতে হৈহুল্লোড় হয়। মরা পশু প্রাণীর দেহাবশেষ এ বাড়ির উঠানে, বারান্দায়, ঘরের মেঝে পাওয়া যায়। অরুণের কাছে মানুষ বেশি খোঁজ নিত। প্রতিবেশীদের মধ্যে তার ধারণা এই বিষয়ে বেশি, সবাই জানত ঘটনা সম্পূর্ণ মিথ্যা নয়। অরুণ সেই বিভীষিকা রাতের ঘটনা জানত। সকালে শবদেহ, ঘর আলমারি লুটপাট প্রত্যক্ষদর্শী তার, তাই এ বাড়ি বিষয়ে পূর্বের টুকটাক ভৌতিক কাণ্ড, মৃতদেহ উদ্ধার, ঘর বাড়িতে লুটপাট, কিন্তু চুরি কিছুই হয়নি। এসব বলে সম্ভাব্য ক্রেতাদের হাড় হিম করে দিত। পুরনো হোক, তবু এমন ভালো লোকেশন বাড়ি। দাম ছিল না, খদ্দেরই ছিল না, কে আর শখ করে ভূতের বাড়ি কিনবে। গণক প্রতাপের সাথে একদিন সুবীর দেখা করে এই বাড়ির ভবিষ্যৎ বিষয়ে কি পরিকল্পনা করা যায় জিজ্ঞেস করলে
গণকপ্রতাপ বললেন, যত তাড়াতাড়ি পারো বাড়িটা বেচে দাও। এর অশুভ যোগ তোমার ব্যক্তিগত জীবনে আসবে, স্ত্রীবিয়োগ বা এমন অঘটন অসম্ভব নয়। তোমার উপর অপদেবতা, যিনি তোমার কোনো পূর্বপুরুষ, কুদৃষ্টি পড়েছে। দীর্ঘ সময় 2-2.5 বছর অনেক চেষ্টা করল, দালাল ধরে পেপারে বিজ্ঞাপন করেও এ বাড়ির খদ্দের পাচ্ছে না। তারা ছিল বাড়ি বেচে কলকাতায় সে ফ্ল্যাট কিনবে। এই অসহায়ভাব সুবীর শেষে গণককে প্রকাশ করলে প্রতাপ আশ্বাস দেয়, তিনি খদ্দের দেখে দেবেন। এক তান্ত্রিক এমন বাড়ির নাকি খোঁজ সন্ধান করছেন। এরপর প্রতাপের সুপারিশে এই বাড়ি অনেক কম দামে বিক্রি করে সুবীর যেন হাঁফ ছেড়ে বাঁচল। অন্তত অশুভ অভিশপ্ত বাড়ির প্রকোপে বিপদ অঘটনের হাত থেকে সে ও পরিবারের মানুষ তো অন্তত বাঁচল। আরও 3 বছর পর সুবীর একদিন তার পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত বাড়ির কি হাল দেখতে এসেছিল। সে এই বাড়ির বিক্রির টাকা ও ব্যাংক লোনে কলকাতার এক ভালো পরিবেশে 2 বেডরুমের ফ্ল্যাট কিনেছিলেন। এখন এই তার পুরনো বাড়ির হাল দেখে তাজ্জব হল। গ্রাউন্ড ফ্লোর, +9 তলা মস্ত বিল্ডিং, প্রতি ফ্লোরে 4টে করে ফ্ল্যাট। 8-9 বর্গ ফুট সাইজের ফ্ল্যাট 35টা। আর নিচে গ্যারেজের জন্য বিস্তীর্ণ এলাকায় 18-19টি 4 হুইলার। আরও গাড়ি রাখার ফাঁকা জায়গা আছে। একটি নামী ফ্ল্যাট উৎসাহ সংস্থার নাম ফ্ল্যাটের মাথায় বড় বড় করে লেখা। এই ফ্ল্যাট উৎসাহ সংস্থার অফিসে যোগাযোগ করলে এক কর্মী বলল, আর 2টি মাত্র ফ্ল্যাট অবিকৃত আছে। নিজে খদ্দের সেজে জানল, একটি ফ্ল্যাটের মূল্য তার কলকাতার ফ্ল্যাটের মূল্যের চেয়ে কম নয়, বরং পজিশন ও ফ্ল্যাটের ফ্লোরের সংখ্যা উপর দামের তারতম্যে কিছু 2 বেডের ফ্ল্যাটের দাম তার ফ্ল্যাটের চেয়ে বেশি। আরও খোঁজ খবর নিয়ে সুবীর জানল, তার পূর্বপুরুষের ভিটে ভেঙ্গে যে ফ্ল্যাট হয়েছে, প্রতিবেশী অরুণ ও গণক প্রতাপের নামে 2টি ফ্ল্যাট আছে। এরপর সুবীর গণক প্রতাপের সাথে দেখা করে। তার গণনায় ভূতের বাড়ি কি ভূতমুক্ত হল? ফ্ল্যাটে থাকতে আপনার ভূতের ভয় করে না? প্রতাপ কথা এড়িয়ে বলে, আপনি ভূতের ভয় পেয়ে আমার কাছে এসেছিলেন। আমি কি করব ভূত নেই বললে? পরে যদি আপনি ভয়ে মরতেন বা কোনো অঘটন হতো তার দায় কে নিত? আর আমার এটা পেশা। সব ছাত্র ছাত্রীরা কি নামি দামি শিক্ষকের কাছে উচ্চ বেতনে প্রাইভেট টিউশন পড়ে সফল হয়? না, নামি দামি ডাক্তারের কাছে উচ্চ ফি আর আকাশছোঁয়া অপারেশন খরচ বহন করে সব রোগী সুস্থ হয়। তার বেলা কি করেন? গণনা করা আমার পেশা। কাউকে বিশ্বাস করতে কি জোর করি? না, আপনাকে বলেছি। আপনার প্রতিবেশী অরুণ হাসপাতালের কি একটা কাজ করে আপনার নাম করেছিল, সে কি আপনার হয়ে কাজ করে? সে সব কথা আপনি ভাবুন। নামি দামি ডাক্তার, উকিল বা শিক্ষকের নাম তো কোনো মানুষ বলে, সে উপকার পেয়ে বলে, না দালালি করে বলে, সেই প্রশ্ন কোনো দিন তুলেছেন? যৎসব আমাদের মতো 2 পয়সার গণকদের পিছনে কেন? আর আপনার বাড়ির মৃতদেহ কেন এলো এসব তদন্ত করে পুলিশ কি পেল? আপনি তো কম হয়রানি হননি। পুলিশের কাছে যান। সুবীর বুঝেছিল সে বড় জড়যন্ত্রের শিকার। সারা জীবন সে ব্যাংকে চাকরি করে যা উপার্জন করবে, সে যদি ওই বাড়ি ভেঙে ফ্ল্যাট নির্মাণ করত, অনেক বেশি লাভবান হতো, তাও মাত্র 1.5 বছরের পরিশ্রমে। সুবীরের মনে পড়ল বছর 3 আগে তাকে এক মারোয়ারি, তার প্রায় 4,500 বর্গফুট এলাকার জুড়ে বাড়ি, 20 ফুট রাস্তার পাশের এ বাড়ির বিনিময়ে 4টে ফ্ল্যাট অফার করে। সেদিন অরুণ বলেছিল, এই সব মারোয়ারির পাল্লায় পড়বে না ভাই। এরা এই রাজ্যটাই লুট করল। তুমি যেমন আছো থাকো, জমি আজ সোনার চেয়েও দামি, দিন দিন দাম বাড়বে। তোমার কি এত অভাব? এত সুন্দর প্রাকৃতিক বান্ধব বাড়ি, ঘরে আম জাম কাঁঠাল পেয়ারা কলা লিচু থেকে পেঁপে সজনে কত কি গাছ। এত বিশুদ্ধ অক্সিজেন পাহাড়ের কোনো শৈল শহরে পাবে না। সুবীর মানুষকে বিশ্বাস করে, অরুণের কথাও বিশ্বাস করে। আর দিন দিন শহরের জমির দাম যে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে এ তো সে দেখছিল। ভুতুড়ে কাণ্ড, তুক্তাকার গণকের বিভ্রান্তি, পুলিশের যোগাযোগ সব কি তবে বৃহত্তর পূর্ব পরিকল্পিত জড়যন্ত্রের সে শিকার? সে একটা গর্ধব ছাড়া কিছুই নয়। কিন্তু দুঃখে হতাশায় চুলছেঁড়া ছাড়া আজ আর কিছু উপায় নেই। সত্যিটা বললে লোকে হাসবে আর স্ত্রী সন্তান সারা জীবন তাকে শুধু বোকা গাধাই বলবে, না আবার তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কৃপণতার জন্য ধিক্কার দেবে। সে আনা ঠকলে বাপকে কবুলে না। তাই চরম মনে রে দুঃখ মনেই রাখল, কিন্তু ঘুম আসে না। নিজেকে শত ধিক্কার ছি ছি করেও আশ মেটে না। এই নিয়ে দিন রাত একা থাকলেই সে চিন্তা করত,
অফিসে আনমনাভাব ছেলেমেয়েদের পড়ানোর আগ্রহ ছিল না। প্রাইভেট টিউশন দিয়েছিল। কি হবে কৃপণতা করে? মনের এই অসহ্য দুঃখ রাখতে না পেরে সেদিন তার এক সহকর্মী বেশ ধূর্ত, আর উপস্থিতি বুদ্ধি ভীষণ। তীর্থঙ্করকে সুবীর জানত, একটু নাকি সে গোয়েন্দাগিরিও করে। তাকে বলল, ভাই আমার বদলি তো কলকাতার কাছাকাছি হলো, এবার চলে যাব, তবে মনে বড় দুঃখ জানো। এই চিন্তা করলে ঘুম হয় না, আমার পৈতৃক বাড়িটা জলে দরে বেচলাম। এক বিশ্বাসী প্রতিবেশী চরম সর্বনাশ করল। সব ঘটনা এরপর খুলে বলল। সব শুনে একদিন সুবীরের বন্ধু তার পূর্বতন বাড়ি ফ্ল্যাট দেখল। তার মেধা, অনুসন্ধানমুখী মন, আর একনিষ্ঠ চিন্তার ফল, রহস্যটা সে খানিক উদ্ধার করেছিল। বলল, ঠিকই ধরেছ, অরুণ এই টুকটাকের কারিগর, অন্য লোক দিয়েই করাত। সে রাতে তুমি তার বাড়ি গেছিলে, টুকটাকের রহস্য ভেদ আর অপরাধী শনাক্ত করতে, তুমি সেদিন আসল ফাঁদে পা দিলে। সেদিন তোমার বাড়ি ফাঁকা ছিল। তোমার দোতলার বারান্দার গ্রিল ছিল আগেকার দিনের বুক অবধি, লোহার নানা কারুকার্যময়। গাছ থেকে গ্রিল টপকে ওই বারান্দায় ওঠা বিচিত্র নয়। আর ছাদের ওঠার গেট ভিতর থেকে শুধু খিল থাকে, চাবিতালা তো দিতে না। উপরে উঠে ছাদের হালচাল দেখে, বাড়ির ভিতর সব কিছুই দেখে শুনে, দুষ্টুচক্র পরের রাতে তোমাকে চরম ভয়ে বিভ্রান্তির পরিকল্পনা করে। সফলও হয়। ছাদ থেকে দোতলার শোবার ঘরের বাইরে দিকের পূব জানালার ঠিক সামনে কিছু ভয়ঙ্কর সাদৃশ্য বস্তু দ্রুত উঠানামা বা নড়াচড়া করে সরিয়ে নেওয়া হচ্ছিল। পচা ইঁদুর বিড়াল হলে দুর্গন্ধ বের হওয়া বিচিত্র নয়। আবার রাতের প্রাচীর টপকে কোনো বেওয়ারিশ লাশ ফেলে সেটা বারান্দার ঠিক সিঁড়ির পাশে টেনে রাখলে নিচের বারান্দার নামতে সিঁড়ির দরজা খুললেই এই সাদা কাপড় ঢাকা লাশ তোমার নজরে আসবে ওরা জানত। কোনো হরবোলা কেন, একটু কৌশলেই যে কোনো মানুষ আধার থেকে বিড়ালের কান্নার মতো আওয়াজ করতেই পারে। তুমি নিচের সিঁড়ির দরজা খুলে সবের মতো সাদা ঢাকা বস্তু আর বিড়ালের করুণ কান্নায় বিভ্রান্ত ছিলে। আর ছাদের গেট তো সেদিন রাতে ঘর থেকে বের হয়ে দেখনি। খিল খোলা শুধুমাত্র ছাদের দিক থেকেই লাগানো ছিল। সে সময় বুঝে দোতলার বারান্দার আর ঘরে চলাফেরার শব্দ, কপাটে ধাক্কাধাক্কি শুরু করে। এসব কারণে ভীষণ ভয় বাড়ি থেকেই তুমি পালালে। অরুণের বাড়ি ধাক্কাধাক্কির করলে, অরুণ সব শুনেও না শোনার অভিনয় করে। তারপর তোমার খোলা সদরের দরজার বাড়ি থেকে বিকট আওয়াজ করাও ছিল তাদের চাল। এরা সম্ভবত অরুণের বিশ্বাসী লোকজন। তারপর তুমি পাড়া ছেড়ে পালালে, এরাই দরজা বন্ধ করে। অন্য কোনো মানুষের যাতে এত রাতে সদরের কপাট খোলা দেখে কৌতূহলী না হয়। আর হাসপাতাল কাজের কারণে অরুণের পক্ষে কোনো বেওয়ারিশ লাশ ডোমকে বলে বস্তায় ভরে আনা অসম্ভব নয়। পুলিশ ওই মরা লাশের পোস্টমর্টেম রিপোর্ট করেছিল কিনা বা তার রিপোর্ট জাল কিনা কে জানে। অরুণদের পরামর্শে তুমি গণক প্রতাপের কাছে গেছিলে। প্রতাপ এই চক্রের অংশ ছিল, তোমাকে বিভ্রান্ত করে। মারোয়ারির সাথে অরুণ, গণক প্রতাপ গোপন যোগাযোগ রাখত। ওই বাড়িতে ভূতের একটা পরিবেশ আগে থেকেই অরুণ তৈরি করেছিল। পরে সেই রাতের বিভীষিকার পর তোমার ভূতের বিশ্বাস আসে। পরে তুমি বাড়ির বিক্রির ধান্দা করলে। বাইরেই খদ্দেদের প্রতিবেশীরা বিশেষ করে অরুণ ভয়ঙ্কর ভূতের গল্প, বাড়িতে মৃতদেহ বিকট আওয়াজ, পুলিশ কেস, নানা ভয় দেখিয়ে বাড়িটা বিক্রি হতে দেয়নি। গণক তোমার মৃত্যু ভীতি আর স্ত্রীর জীবনের অঘটন, স্ত্রীর মৃত্যুর ভয়, তোমাকে চরম বিভ্রান্তি এনে দ্রুত নগণ্য দামে বাড়িটা বিক্রি করতে বাধ্য করেছিল। খানিকটা হঠকারিতায় গণকের প্রভাবে তুমি আচ্ছন্ন ছিলে। দাম যাচাই বা লোকসান আটকানোর আর সুযোগ পাওনি। একটা ফ্ল্যাটের দামও পাওনি। সেখানে আগে 4টে ফ্ল্যাট দেব বলেছিল। ওই মারোয়ারি অরুণ আর গণক প্রতাপের 2টো ফ্ল্যাট দিয়েছিল। পুলিশকে কিছু খাইয়েও তার লাভ ছিল। আর তান্ত্রিকের নামে কলমে আগের মারোয়ারি এ বাড়ি ক্রয় করে। মারোয়ারির সেদিন এই পজিশনে বড় বাড়ির প্রতি লোভ হয়, কিন্তু তুমি রাজি ছিলে না, কারণ তোমার অভাব নেই। বাড়ির ও জায়গার দাম দিন দিন বাড়ছে। পৈতৃক স্মৃতি জড়িত বাড়িতে অনেক ফলের গাছ, এই যুক্তি ঠিক ছিল। ঘনিষ্ঠ দীর্ঘ দিনের প্রতিবেশীকে মারোয়ারি তোমাকে 4টে ফ্ল্যাট দেবে বলেছে, এটা বলেই মস্ত ভুল করলে। আবার তুমি রাজি হওনি। এরপরই মারোয়ারির সাথে অরুণ যোগাযোগ করে। এদিকে তোমার বাঙালি আবেগ তাতাতে মারোয়ারির বিরুদ্ধে অনেক কথা বলল। গণক প্রতাপের সাথে ওরা নিশ্চিত যোগাযোগ করেছিল। কিভাবে তোমার মনকে চরম বিভ্রান্ত আর ভয় কাবু করা যায়, এটা ওদের যৌথ প্ল্যান, আমার মনে হয়। টুকটাকের পরিকল্পনা এমন সময় করে,
একা 15 দিন তুমি বাড়িতে, এই সুযোগে একটা চরম ফাটকা খেলে। হয়তো মারোয়ারির পুলিশের সাথেও একটা কিছু বোঝাপড়া থাকতে পারে। মারোয়ারি এই সুযোগ আর ছাড়তে চায়নি। একটা উপায় ছিল, যখন তুমি ভূত প্রেত বিশ্বাস করতে না, উচিত ছিল বাড়ির সব গাছ কেটে পরিবেশ ভয়মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন গৃহে লুকিয়ে বেশ কটা সিসি ক্যামেরা লাগানো, ঘরে রীতিমতো অস্ত্র রাখা, আর দোতলার বারান্দার গ্রিল নিষিদ্ধ করা। ছাদে গাছ ছাড়া মানুষের ওঠা সম্ভব নয়। রাতে বাইরে থেকে গোপন নজরদারিতে সিকিউরিটি গার্ড রাখা উচিত ছিল। এতে অপরাধী ধরা পড়ত বা একবার তারা খেলে জীবনে ভূতের ভয় দেখানোর সাহস পেত না। সিসি ক্যামেরার ছবি যদি শনাক্ত হতো, তবে তো ছাড় পেত না। আর কি ভেবে হবে, আগে আমার পরামর্শ একবার নিতে পারতে। সুবীর মিনতি করে বলে, এসব কথা আর কাউকে বলবে না। আমার লজ্জা, তার চেয়েও বড় বিপদ আমার বাড়িতে বউ বাচ্চারা এসব শোনে যদি, চিরজীবন কথা শোনাবে। কৃপণতা আর করিনি, আগে অনেক করতাম, আর এমন ঠকলাম। জানতে পারলে আমার 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করবে। আমার কি ভাই দরকার এসব কথা পাঁচকান করা। তুমি কলকাতার দিকে চলে যাচ্ছ, এবার আর দেখা কম হবে। সরল সাদাসিধে মানুষদের এমন ঠকতে হয়। সংস্কৃত নীতি গল্পগুলো মনে হয় পড় নেই বা মনে নেই। তোমার কথা ভাবলে সত্যি খারাপ লাগবে। তবে ভাই যদি ছেলেমেয়েদের ভালো করে শিক্ষিত করে মানুষ করতে পারো, তবে তার চেয়ে বড় সম্পদ আর পরিতৃপ্তি কিছু নেই। এছাড়া আর কিছু বন্ধুটির সান্ত্বনা দেওয়ার ছিল না। সমাপ্ত।